সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি ফারজানা রহমান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012। বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বিপুল দেবনাথ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আজকে আমাকে এটিএন বাংলার এই প্রোগ্রামে আপনারা অতিথি হিসেবে ডেকেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যেহেতু আমরা আলোচনা করছি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, আসলে আমরা প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই আইনটি প্রণয়নের উদ্দেশ্য কি ছিল এবং মানব পাচার বলতে আসলে আমরা কি বুঝি? আসলে মানব পাচার এটা জঘন্য একটি অপরাধ। এই অপরাধটির জন্যই বাংলাদেশ সরকার এই অপরাধে যে সকল আসামি লোক ভিকটিম হয় বা যে সকল ব্যক্তিবর্গ ভিকটিম হয় তাদের সুরক্ষার জন্য, তাদের অধিকার বাস্তবায়নের জন্য এবং তাদের নিরাপদ অভিবাসন নিশ্চয়তার জন্য এই আইনটি প্রণয়ন করেছেন। মানব পাচারটা হচ্ছে নারী, শিশু বা বয়স্ক যে কোনো ব্যক্তিকে কোনো চক্র, কোনো সংঘবদ্ধ চক্র বা কোনো দুষ্ট প্রকৃতির লোক বা কোনো অপরাধী যদি তাকে অপহরণ করে, তারপরে অনেক সময় দেশের বাইরে পাচার করে দেয়, অনেক সময় দেখা যায় যে পতিতালয়ে দিয়ে আসে নারী, শিশু এবং নারীকে, যার কারণে তাদের যে সুরক্ষার জন্য তাদের এই সমস্ত বিষয়টাই হলো আমরা মানব পাচার হিসাবে আমরা অভিহিত করে থাকি এবং এটা নিরসনের উদ্দেশ্যেই আমাদের এই আইনটা প্রণয়ন করা হয়েছে। যে আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল, অভিযোগকারী এই আইনের অধীনে কোথায় মামলা দায়ের করতে পারবেন এবং অভিযোগকারীর পক্ষে ট্রাইব্যুনালে কে মামলা পরিচালনা করবেন? জি, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। এটা হচ্ছে কি, এই মামলায় যিনি অভিযোগকারী তিনি পুলিশের কাছে অথবা যে মানব পাচার ট্রাইব্যুনাল আছে যেটা, সেখানে তিনি অভিযোগ দায়ের করতে পারবেন এবং ওখান থেকে পরবর্তীতে ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দিতে পারেন। এই মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াটা সম্পর্কে যদি কিছু বলেন। এই মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালটি গঠনটা হচ্ছে এইভাবে যে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে, গেজেটের মাধ্যমে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেখানে এই মানব পাচার মামলাগুলো বিচার কার্য চলে এবং যে সকল জেলায় দেখা যাচ্ছে যে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়নি, সেই সকল স্থানে ওখানে যে নারী শিশু আদালত, নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালগুলো এই মানব পাচারের এই বিষয়গুলো তিনি বিচার কার্য ওখানে পরিচালনা করেন আর কি। ওখানে তার আদালতে এই মামলাগুলো বিচার হওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়। এবারে জানতে চাই, এই আইনে গঠিত ট্রাইব্যুনালের বিচারক অধিক্ষেত্র কিভাবে নিরূপণ করা হয়? এই আইনে যে অধিক্ষেত্র, এখানে যে ব্যক্তি ভিকটিম হয়েছে, মনে করেন তাকে অপহরণ করা হয়েছে যেই ব্যক্তিকে, সেই ব্যক্তি কোন অঞ্চলের, কোন এলাকার এবং তাকে কোন এলাকা থেকে তাকে গ্রেফতার তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে সেই অঞ্চলের গঠিত যে সেই এলাকা ভিত্তিক সেই অঞ্চলের যিনি ট্রাইব্যুনাল, তিনি এটা বিচার করবেন। আবার এখানে আরেকটু বিষয় আছে যেটা আপনি দেখবেন যে অনেক সময় দেখা যায় দেশের বাহিরে, অভ্যন্তরে এবং বাহিরে অনেক সময় আসে এই যে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা যে ব্যক্তিকে অপহরণ করে বা নিয়ে যাওয়া হয়, সেই ব্যক্তির কোথায় বিচার করবে? সেই ব্যক্তি যেখানে, তখন দেখা যাবে যে সেই ব্যক্তিটা যেই অঞ্চলের লোক ছিলেন, যাকে অপহরণ করা হলো, যে অঞ্চলের লোক ছিলেন, সেই অঞ্চলের অধিক্ষেত্রে যিনি ট্রাইব্যুনালটি ছিলেন, ওইখানে তার বিচারটা হবে। এইভাবে আমাদের অধিক্ষেত্রগুলো নির্ধারণ করা হয়েছে। এই আইনের অধীনে আনিত মানব পাচারের অভিযোগ তদন্ত কারা করবেন এবং এর কোনো সময়সীমা আছে কিনা, এই বিষয়টি নিয়ে যদি। যখনই কোনো ব্যক্তি এই অভিযোগ করবেন কোথাও, যেমন কোনো ম্যাজিস্ট্রেটের কাছে বা ট্রাইব্যুনালের কাছে, তখন বিজ্ঞ আদালত তখন এই পুলিশের
সাব ইন্সপেক্টরের নিচে নহেন এইরকম কোনো পদমর্যাদার ব্যক্তিকে এই মামলা তদন্ত ভার দিবেন এবং তিনি তদন্ত করে রিপোর্ট দিবেন এবং এই রিপোর্টটি তাকে 90 দিনের ভিতরে কমপ্লিট করে দিতে হবে। এবং আরেকটু বলি, সেখানে যদি উনি এখানে এই 90 দিনের ভিতরে যদি উনি অনেক সময় দিতে দেখা যাচ্ছে যে উনি ব্যর্থ হয়েছেন, তখন সেক্ষেত্রে তিনি আবার আদালতের নিকটে, ট্রাইব্যুনালের নিকটে উনি দরখাস্ত করতে পারবেন উপযুক্ত কারণ দেখিয়ে উনি দরখাস্ত করবেন যে আমি এই কারণে আমি তদন্তে আমার দেরি হচ্ছে, আমাকে আর একটু সময় দেওয়া হোক। তখন বিজ্ঞ আদালত বিবেচনা করে তাকে আরও অন্তত 30 দিনের মতো সময় দিবেন। এই হচ্ছে তার ওই তদন্তের সময়সীমা। যে এবার জানতে চাই, এই মানব পাচার অপরাধের সংগঠনের প্ররোচনা বা ষড়যন্ত্র বা কেউ যদি এটার প্রচেষ্টার বিরুদ্ধে কেউ যদি প্রচেষ্টা করে, তার বিরুদ্ধে কোনো দণ্ডের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এই মামলাটি এই আইনের অধীনে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী দেখা যাচ্ছে যে তাদের এই অপরাধ করতে গিয়ে তাদেরকে প্ররোচনা, উৎসাহ, তার টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করা ওই অপরাধীদেরকে, এগুলো যদি এই প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে এই প্ররোচনার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা যাবে এবং তাদের বিরুদ্ধে এই আইনে শাস্তির ব্যবস্থা রয়েছে। এই মানব পাচার অপরাধ সংগঠনের প্ররোচনা যদি কেউ করে বা ষড়যন্ত্র করে বা প্রচেষ্টা করে, তার বিরুদ্ধে কি আইনে কোনো দণ্ডের ব্যবস্থা আছে কিনা, এই বিষয়টি নিয়ে যদি একটু আপনার কোনো ব্যক্তিগত কেসের একটা এক্সাম্পল দিয়ে যদি আমাদেরকে একটু বলেন। এটা আসলে এই যে প্ররোচনা বা ষড়যন্ত্রকারী, এরা সমাজে কোনো অভাব নেই আমাদের দেশে। এরা দেখা যাচ্ছে যে তাদের কোনো রকম সুবিধা বা স্বার্থ উদ্ধারের জন্য অনেক সময় দেখা যায় একটি নিরপরাধ ব্যক্তিকেও এই ধরনের মামলার ভিতরে জড়িয়ে দেয়। তো এইরকম ঘটনা আমাদের এই আদালতে অনেক চলে আসছে, আমরা ইতিমধ্যে দেখেছি। এরকম আমার নিজেরই এইরকম একটা ঘটনা হয়েছিল যে এক মামলায় তাকে কিছু মূল আসামির সাথে দেখা গেছে যে, বা মূল ভিকটিমের সাথে দেখা গেছে অন্য আসামিদেরকেও করে দিয়েছে, তাদেরকে জড়িয়ে দিয়েছে। কিছু প্ররোচনা এমনভাবে করেছে যে প্ররোচনা দানকারী যে সকল আছে তাদেরকেও পুলিশ পরবর্তীতে গ্রেপ্তার করে তাদেরকে এই আইনের আওতায় এনেছে এবং তাদেরকে সেই অনুযায়ী বিচার কার্য চলতেছে। এখন বিচারে যা হবার তাই হবে, শাস্তি যেটা আছে সেটাই হবে। এই আইনের অধীনে যদি কোনো ভিকটিমকে কেউ অপরাধী যদি তাকে ভয়ভীতি দেখায় বা এ ধরনের কোনো হুমকি ধামকি দেয়, সেক্ষেত্রে দণ্ডের কোনো বিধান আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে দেখা গেছে যে যে আসামি দেখা গেছে অনেক সময় একটু প্রভাবশালী, তখন এই যে মামলার যে ক্ষতিগ্রস্ত বা ভিকটিমের পরিবার বা ভিকটিমের পরিবারের সদস্য বা তাদের যে মামলার যে সাক্ষী যারা আছেন, তাদেরকে নানানভাবে হুমকি ধমকি দিয়ে আসে। তখন হুমকি ধমকি দিলে কি হয়, সেটা হচ্ছে যে তখন এই বিষয়ে যখন ভিকটিমের পক্ষ থেকে যখন কোনো রকম দরখাস্ত দেওয়া হয় ট্রাইব্যুনালের কাছে, তখন বিজ্ঞ আদালত সেটা তদন্তের জন্য দিয়ে দেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট কারণ থাকলে তাদেরকে ওই আইনের আওতায় এনে তাদের বিচার করা হয়। অনেক সময় এই জন্য তাদের ন্যূনতম 5 থেকে 5 বছর বা 3 বছর এরকম সাজা ব্যবস্থা রয়েছে এবং 20,000 টাকা করে জরিমানা পর্যন্ত রয়ে গেছে দেওয়ার মতো। আমরা আমাদের দেশে অনেক সময় দেখে থাকি মিথ্যা মামলা দেওয়ার একটা প্রবণতা আছে। এই আইনের অধীনে যদি কেউ মিথ্যা মামলা করে, সেক্ষেত্রে প্রতিকার পাওয়ার কি কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা আমাদের দেশে অনেক। আজকে ধরেন আপনার সাথে আমার সাথে কারোর সাথে একটু শত্রুতা আছে তখন দেখা গেছে ওই ব্যক্তিকে কিভাবে মামলার সাথে জড়িত করা যায়, এরকম একটা প্রবণতা কিছু লোকজনের থাকে সবসময়। তো এখন এই মামলার ভিতরে দেখা যখনই সে মিথ্যা কোনো মামলা দায়ের করলে সেখানে আদালত স্বেচ্ছাপ্রণোদিতভাবে যদি বা ওই যে ভিকটিমের কোনো অভিযোগের প্রেক্ষিতে আদালত যখন দেখেন যে হ্যাঁ বিষয়টা আমাকে তদন্ত করতে হয়, তখন স্বেচ্ছাপ্রণোদিতভাবে উনি
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন বা পুলিশকে নির্দেশ দিতে পারেন, এবং সেই ক্ষেত্রে যদি সেটা প্রমাণ হয় তাহলে তাদের বিরুদ্ধে অনধিক 7 বছর পর্যন্ত সাজার ব্যবস্থা রয়েছে। সশ্রম কারাদণ্ড, অনূন্য 3 বছর সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে, এবং তার সাথে অর্থদণ্ড 20,000 টাকা পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে। এবারে জানতে চাই যে এই আইনের অধীনে কি ক্যামেরা ট্রায়ালের কোনো বিধান রয়েছে কিনা? এখানে অনেক সময় যে ভিকটিমের এই সুরক্ষার জন্য ভিকটিম যদি দেখে যে তারা এই আসামি পক্ষ অত্যন্ত শক্তিশালী বা তখন তাদের ভিকটিমের সুরক্ষার জন্য, তাদেরকে নিরাপত্তার জন্য আদালত তার এই আসামি পক্ষের এবং ভিকটিমের পক্ষে বাদী পক্ষের আইনজীবীদের পরামর্শে বা তাদেরকে নিয়ে তিনি ক্যামেরা ট্রায়ালটা করতে পারেন। এবং যদি আদালত আরও যদি মনে করেন যে এখানে ওই উভয় পক্ষেরই অন্য কোনো লোকও এখানে উপস্থিত রাখা দরকার, সেক্ষেত্রে আদালতের পারমিশন দিলে সেটা তারা থাকতে পারেন ওখানে। এবং এইভাবে ক্যামেরা ট্রায়ালটা হয়ে থাকে। এটা আমাদের এখানে আদালতে বিদ্যমান আছে যে এই ধরনের ক্যামেরা ট্রায়ালটা হয়ে থাকে সবসময়। এই মানব পাচার অপরাধ বা এই ধরনের কোনো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা কতটুকু দেয়া আছে, এই বিষয়টি নিয়ে যদি কিছু বলেন। এখানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। যাবজ্জীবন তো আছেই, তারপর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রয়েছে। এই মৃত্যুদণ্ডটা কখন হবে সেটা একটা বিষয় উল্লেখ করা আছে। যেমন অনেক সময় দেখা যায় যে কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য বা এক বা একাধিক সদস্য যখন কোনো ওই সংঘবদ্ধ গোষ্ঠীকে সহায়তা করার জন্য এই দেশের বাইরে বা দেশের অভ্যন্তরে অনেক সময় অর্থ লেনদেন করে, টাকা পয়সা দিয়ে, তারপরে অনেক সময় এই তাদেরকে দলিল দস্তাবেজ ইত্যাদিভাবে দিয়ে ওই সুযোগ সুবিধা করে দেয়, তখন ওই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনার যেই মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার এখানে বিধান রয়েছে। এবারে জানতে চাই এই আইনের অধীনে সংঘটিত কোনো অপরাধের বিচার কার্য সম্পন্নের কোনো সময়সীমা বেঁধে দেওয়া আছে কিনা? হ্যাঁ, এখানে এই আইনের বিচার কার্য পরিচালনার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে নিশ্চয়ই। সেটা হচ্ছে মামলাটা যখন ট্রায়ালে যাবে, ওখান থেকে মানে আদালত চার্জশিট দেওয়ার পরে, চার্জশিট গ্রহণের পরে যখন ট্রায়াল শুরু হয়ে যাবে, তখন থেকে 180 দিনের কার্যদিবসের মধ্যে 180 কার্যদিবস এর ভিতরে এই ট্রায়ালটা সম্পন্ন করতে হবে। তারপরও কথা আছে, যদি দেখা যাচ্ছে যে ওই সময়ের ভিতরে আদালত সম্পন্ন করতে না পারলেন, তখন বিজ্ঞ আদালত বা ট্রাইব্যুনাল উনি 10 কার্যদিবসের ভিতরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে উনি করতে পারবেন, দরখাস্ত দিতে পারবেন। এই বিধানটা রয়েছে। এই আইনে যদি কোনো ব্যক্তি দণ্ডিত হয়, সে আপিল বিভাগে কতদিনের মধ্যে আপিল করতে পারবে? এই আইনে দণ্ডিত ব্যক্তি 30 দিনের ভিতরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করতে পারবেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা এই ধরনের অপরাধগুলো প্রায়শই দেখে থাকি, নিউজ পেপারে আসে এই ধরনের অপরাধ ঘটছে শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে স্কুলের বাচ্চাদেরকে অপহরণ করা হচ্ছে বা হাসপাতাল থেকে বাচ্চার চুরি যাওয়ার মতন ঘটনা ঘটছে। এই ধরনের অপরাধগুলো একটু ইদানিং কেমন ঘটছে বা এগুলোর অপরাধ কেমন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের কিছু একটু বলেন। জি, আমরা দেখবেন যে রিসেন্টলি এই কিছুদিন আগে ঢাকারই একটি স্কুল থেকে একটা ছোট্ট বাচ্চাকে অপহরণ করার চেষ্টা করেছিল এবং তার ড্রাইভারকে এই ব্যাপারে করা হয়েছে। তো এরকমভাবেই আমাদের অনেক শিশু আছে, যেমন দেখা যায় আমরা প্রায়ই দেখতে পাবেন, আপনারা দেখেন যে হাসপাতাল থেকে এই ছোট শিশু বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছে, তারপরে সেই অপরাধ চুরি করে নিয়ে অন্য কোথাও বিক্রি করে দিচ্ছে, দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে, বা নানান রকম এই অপরাধগুলো এগুলোই মানব পাচার অপরাধের একটি মানে প্রকৃষ্ট উদাহরণ। আবার দেখবেন আরও আছে, যেমন এই যে ছোট ইয়াং
মেয়েদেরকে বা একটু ইয়াং মহিলাদেরকে এই ভুল বুঝিয়ে বা তাদেরকে মিথ্যা চাকরির আশ্বাস দিয়ে বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করে বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। ওখানে গিয়ে তাদেরকে রেখে তারা লাভবান হচ্ছে। এই ধরনের এই অপরাধগুলো অত্যন্ত জঘন্য অপরাধ, যার কারণে এই অপরাধের বিচারে বিজ্ঞ আদালত আমাদের এখানে দেখা যাচ্ছে, আমি দেখেছি যে কয়েকটা বিচারই হয়েছে, সেখানে তাদেরকে এই শিশু পাচার, যে শিশুই, তার যাবজ্জীবন পর্যন্ত সাজা হয়েছে, যাবজ্জীবন সাজা হয়েছে। তারপরে আরও 50,000 টাকা জরিমানা হয়েছে। এরকম আমরা আমাদের এই মানে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের প্র্যাকটিসের সময় আমরা করতে গিয়ে আমরা দেখেছি আমাদের এই আদালত এরকম উদাহরণ রয়েছে। তো এইভাবে এই জঘন্য অপরাধগুলো আমাদের দেশে বেশিভাবে ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেখা যাচ্ছে এই সকল অপরাধ নিরসনের জন্যই আসলে এই মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এই প্রণয়ন করা হয়েছে। এবং এই আইনের মাধ্যমে এই প্রশাসন এবং এই বিচার বিভাগ এবং আইনজীবী আমরা সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে এই আইনটাকে কঠিনভাবে প্রয়োগের মাধ্যমে এই দেশের এই ধরনের অপরাধ, নিকৃষ্ট অপরাধগুলো আমরা যাতে প্রতিরোধ করতে পারি, সেই জন্য আমরা খুবই সচেতন রয়েছি। এবং আশা করি যে আপনারা এই যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা ছোট ছোট বাচ্চাদের যারা গার্ডিয়ান আছেন, ওনারাও সচেতন থাকবেন। ছেলে মেয়েদেরকে স্কুলে দিতে গেলে বা বাচ্চাদের এই যে হাসপাতালে ছোট বাচ্চা কীভাবে চুরি হয়ে যায়, সেই সব দিকে একটু নজর রাখার জন্য আমি সকলকে অনুরোধ করব, যারা গার্ডিয়ান আছেন আপনারাও এইসব দিকে নজর রাখবেন, যাতে এই চক্রগুলো, এই যে মানব পাচার যে চক্র, অনেক সময় দেখা যায় যে এই চক্রের সাথে মহিলারা বেশ জড়িত থাকে, অনেক নারী জড়িত আছে। নারী এমনভাবে সেখানে গিয়ে মিশে যায়, তখন বোঝা যায় না যে এরা আসলে এই ধরনের লোক। তো এইভাবে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এই আইনটাকে প্রয়োগ এবং এই আইনের যাতে সুফল আমরা পাই সেই বিষয়টাকে লক্ষ্য করে। এবং এটার তো অনেক কঠোর শাস্তির বিধান রয়েছে। অনেক কঠোর শাস্তি, বললাম যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, 7 বছর, 10 বছর, বিভিন্ন মেয়াদের সাজা রয়েছে এবং অর্থদণ্ড রয়েছে। তাতে যদি এই মামলার রায় কেউ দণ্ডিত হয়, সেক্ষেত্রে কোনো অপরাধী যদি আপিল করতে চায়, তার আসলে সময়সীমা আছে কিনা কোনো? হ্যাঁ, অপরাধী তার সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। সেটা আমাদের দেশের সকল আইনেই রয়েছে যে যখন নিম্ন আদালত কোনো সাজা দিল, তখন সেটার উপরে আদালতে আমরা গিয়ে আপিল করি, অনেক সময় রিভিশনে যাই, আপিল সেই সাজার কোনো আদেশের এগেনস্টে আমরা রিভিশনে যাই, তারপরে রায়ের এগেনস্টে আমরা আপিলে যাচ্ছি। ঠিক এইভাবেই এই মানব পাচার প্রতিরোধ দমন আইনেও সাজাপ্রাপ্ত আসামিরা তাদের সুযোগ রয়েছে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগে 30 দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। কেউ যদি এই 30 দিনের মধ্যে করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কি কোনো না, 30 দিনের ভিতরে ব্যর্থ যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদেরকে এই লিমিটেশন অ্যাক্ট আছে আমাদের দেশে বলবৎ আছে, সেই লিমিটেশনস অ্যাক্ট অনুযায়ী তাদেরকে সেখানে আলাদাভাবে সেখানে দরখাস্ত দিয়ে আদালতকে কনভিন্স করে মানে উপযুক্ত কারণ দেখিয়ে সেই আপিলটা দায়ের করতে হবে। অ্যাডভোকেট বিপুল দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম আজকে। আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে থাকে, কোনো মতামত থেকে থাকে, আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। যোগাযোগের ঠিকানা: পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের সাথে ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন l.orderatn@gmail.com এই ঠিকানায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।